নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গ পঞ্চায়েত পরীক্ষা 2026-এর জন্য আমরা চালু করেছিলাম জিকে প্র্যাকটিস সেট নাম্বার, যেখানে কিন্তু আজকের ক্লাসে আমরা 6 নম্বর প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। এর আগে অলরেডি আমরা 5টি ক্লাস দিয়েছি এই জিকে সেকশন থেকে, যেগুলো কিন্তু অলরেডি ইউটিউবে তোমরা প্লেলিস্ট দেখতে পাবে। অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল যারা যারা দেখছো অবশ্যই তোমরা সকলে সাবস্ক্রাইব করে রাখবে যারা করোনি, এবং যারা ফেসবুকে দেখছো অবশ্যই পেজটিকে ফলো করে রাখবে, কারণ এই ধরনের ক্লাস কিন্তু তোমরা পরবর্তীতে এখানে পেয়ে যাবে। তো আজকে কিন্তু আমরা 6 নম্বর নিয়ে আলোচনা করব। জিকে সেট থাকবে, এখানে অনেকগুলো প্রশ্ন থাকবে। আজকের সেটে মোটামুটি ধরে রাখতে পারো 50-এর কাছাকাছি প্রশ্ন থাকবে, এবং গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরই থাকবে সব। এবং এর ফ্রি পিডিএফ সেটা কিন্তু অল ইন্ডিয়া র্যাঙ্কার যে আমাদের অ্যাপ রয়েছে সেটা সকলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে রাখবে, সেখানে ফ্রি পিডিএফ সেকশনে তোমরা কিন্তু পেয়ে যাবে। এছাড়া টেলিগ্রামে সকলে যুক্ত হবে, সেখানে গুরুত্বপূর্ণ সমস্ত আপডেটগুলো তোমরা সাথে সাথে পেয়ে যাবে। তো চলো আমরা আমাদের প্রথম প্রশ্ন থেকে শুরু করি। প্রথম প্রশ্ন রয়েছে, বাংলার বাঘ কাকে বলা হয়ে থাকে? তো আমরা এটা প্রায় সকলেই জানি যে আশুতোষ মুখোপাধ্যায়কে বলা হয়ে থাকে বাংলার বাঘ। পরের প্রশ্ন রয়েছে, অমরকণ্টক থেকে নিম্নের কোন নদীটি উৎপত্তি হয়েছে? তো অমরকণ্টক থেকে উৎপত্তি হয়েছে নিচের কোন নদীটি? তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান অনুসারে নর্মদা। নর্মদা রিভার, যেটা কিন্তু অমরকণ্টক থেকে উৎপত্তি হয়েছে, যেটা মধ্যপ্রদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এবং পশ্চিম দিকে আরব সাগরে এটি কিন্তু মিশেছে। এবং শুধু কিন্তু এই পশ্চিম বাহিনী নদী নর্মদা নয়, তাপ্তিও কিন্তু একটি, তাপ্তি যেটা রয়েছে অপশান নাম্বার সিতে, এটিও কিন্তু একটি পশ্চিম বাহিনী নদী রয়েছে। আর এখান থেকে কিন্তু তোমাদের একটু মনে রাখতে হবে যে এই যে পশ্চিম বাহিনী নদীগুলো কিন্তু খাম্বাত উপসাগরে পতিত হয়েছে এবং আরব সাগরে যেটা মিশেছে। আর নর্মদার কথা যদি বলা হয়, নর্মদা নদীর ওপর অবস্থান করছে সর্দার সরোবর বাঁধ। সর্দার সরোবর বাঁধ কিন্তু নর্মদা নদীর উপর অবস্থান করছে। এবং ধোঁয়াধার যে জলপ্রপাত রয়েছে এটাও কিন্তু গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসে, যেটা মধ্যপ্রদেশে অবস্থান করছে এবং নর্মদা নদীর উপর অবস্থান করছে এই ধোঁয়াধার ওয়াটারফল। চলো পরের প্রশ্ন রয়েছে, থর মরুভূমি ভারতবর্ষের নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থান করছে? তো থর মরুভূমি আমরা সকলেই জানি, যেটা কিন্তু উত্তর পশ্চিমে অর্থাৎ রাজস্থানে কিন্তু অবস্থান করছে যে থর মরুভূমি, এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভারতের বৃহত্তম আমরা বলতে পারি ডেজার্ট। এটাকে কিন্তু গ্রেট ইন্ডিয়ান ডেজার্টও বলা হয়ে থাকে, যেটা বিশ্বের নবম বৃহত্তম মরুভূমির মধ্যে কিন্তু একটি। ঠিক আছে, তো গুরুত্বপূর্ণ রয়েছে। আর এখান থেকে কিন্তু আর একটা প্রশ্ন আসে যে লুনি রিভার হচ্ছে এই যে রাজস্থানে কিন্তু এটা উৎপত্তি হয়ে এখানেই কিন্তু পতিত হয়েছে, এবং লুনি কিন্তু এই জন্য এটাকে বলা হয় একটি অন্তর্বাহিনী নদী। আর লুনি কিন্তু এখানকার প্রধান নদী, এটাও কিন্তু তোমাদের পাশাপাশি মনে রাখতে হবে। আর মরুস্থলী, যেটা কিন্তু অত্যন্ত শুষ্কতম অঞ্চল, আমরা জানি রাজস্থানে এটা কিন্তু অবস্থান করছে। পরবর্তী প্রশ্ন রয়েছে, ইউরো শব্দটি নিম্নলিখিত কিসের সাথে সম্পর্কিত? তো ইউরো যেটা রয়েছে এটা কিসের সাথে সম্পর্কিত রয়েছে? অবশ্যই এটি কিন্তু একটি অর্থনীতির সাথে সম্পর্কিত রয়েছে ইউরো। বিভিন্ন দেশের আমরা জানি প্রায় 20টির কাছাকাছি এমন দেশ রয়েছে যেগুলো কিন্তু ইউরো তাদের মুদ্রা বা কারেন্সি হিসাবে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। চলো পরের প্রশ্ন রয়েছে, পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল? তো পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল আমরা জানি যে 1757 সালে 23শে জুন তারিখে পলাশির যুদ্ধ এটা কিন্তু হয়েছিল। এটা কাদের মধ্যে হয়েছিল? এটা ইংরেজদের সাথে হয়েছিল, যেখানে কিন্তু সিরাজউদ্দৌলার যে প্রধান সেনাপতি মীর মদন সেখানে কিন্তু উপস্থিত ছিলেন 23শে জুন 1757 সালে, এবং এখানে বিশ্বাসঘাতকতা করেছিল মির্জাফর, যার ফলে কিন্তু সিরাজউদ্দৌলা এখানে যুদ্ধে নিহত হন। এবং এখানে কিন্তু মনে রাখবে এটি কিন্তু ব্রিটিশদের তরফ থেকে নেতৃত্ব দান করেছিলেন কে? রবার্ট ক্লাইভ। রবার্ট ক্লাইভের সাথেই কিন্তু হয়েছিল সিরাজউদ্দৌলার। ঠিক আছে, পরের প্রশ্ন, আয়তনের নিরিখে ভারতবর্ষের বৃহত্তম রাজ্য কোনটি? আয়তনের দিক থেকে বলা হয়েছে, তো আমাদের সঠিক উত্তর হয়ে যাবে এখানে রাজস্থান। রাজস্থান কিন্তু আয়তনের দিক থেকে বৃহত্তম, আমাদের সম্পূর্ণ ভারতের মধ্যে বৃহত্তম রাজ্য রয়েছে রাজস্থান। সেকেন্ড যদি বলা হয় সেক্ষেত্রে আসবে মধ্যপ্রদেশ। আর যদি বলা হয় যে সবথেকে ছোট আয়তনে রাজ্য কোনটা রয়েছে, সেটি কিন্তু হয়ে যাবে গোয়া। গোয়া হচ্ছে ভারতের ছোট, যেটা এরিয়া ওয়াইজ। এছাড়া আমরা যদি জনসংখ্যার বিচারে বলি, জনসংখ্যার বিচারে কিন্তু উত্তরপ্রদেশ কিন্তু সবথেকে বৃহত্তম রাজ্য রয়েছে। ঠিক আছে, তো এগুলো দেখে রাখবে। আর রাজস্থানের তো ক্যাপিটাল সিটি রয়েছে, সেটা হচ্ছে কোনটা? জয়পুর। জয়পুর কিন্তু পিঙ্ক সিটি নামে পরিচিত, যেটা 2019 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় অন্তর্ভুক্ত ছিল। চলো পরের প্রশ্ন রয়েছে, সানি ডেজ এই বিখ্যাত যে বই রয়েছে এটি কোন ক্রিকেটারের আত্মজীবনী, অটোবায়োগ্রাফি? তো কোনটা হবে মনে হচ্ছে? তোমরা অ্যান্সার করার অবশ্যই চেষ্টা করবে। সঠিক উত্তরটা আমি বলে দিচ্ছি, সানি রেস, যেটি কিন্তু সুনীল গাভাস্কারের একটি অটোবায়োগ্রাফি রয়েছে। তো গুরুত্বপূর্ণ রয়েছে, আমাদের অটোবায়োগ্রাফি থেকে প্রশ্ন কিন্তু আসে। এখানে
মনে রাখবে তিনি কিন্তু লিটল মাস্টার নামেও কিন্তু পরিচিত। লিটল মাস্টার কাকে বলা হয়ে থাকে? এই আমাদের সুনীল গাভাস্কারকেই বলা হয়ে থাকে। এছাড়া সানি ডেস তার আত্মজীবনী রয়েছে। তাছাড়া কিন্তু মনে রাখবে যে সচিন তেন্ডুলকর তার যে বই রয়েছে প্লেয়িং ইট মাই ওয়ে, কী রয়েছে? প্লেয়িং ইট মাই ওয়ে, এটি কিন্তু সচিন তেন্ডুলকরের বই রয়েছে। যুবরাজ সিংয়ের দ্য টেস্ট অফ মাই লাইফ, তার কিন্তু এটি অটোবায়োগ্রাফি রয়েছে যুবরাজ সিংয়ের। এছাড়া সৌরভ গাঙ্গুলির এ সেঞ্চুরি ইজ নট এনাফ। এই সমস্তগুলো কিন্তু তোমরা মনে রাখবে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। পরের যে আমাদের প্রশ্ন রয়েছে, মুঘল আমলে প্রচলিত মনসবদারি যে ব্যবস্থা, এটা কিসের সঙ্গে সম্পর্কিত ছিল? তো মুঘল আমলে যে মনসবদারি ব্যবস্থা সেটা কিন্তু সৈন্যবাহিনীর সাথে সম্পর্কিত ছিল, কারণ এখানে কিন্তু এই যে মনসব কথার অর্থ হলো পদমর্যাদা, আর এই সিস্টেমটা চালু করেছিলেন কে? সম্রাট আকবর। মুঘল সম্রাট আকবর তিনি কিন্তু এটি চালু করেছিলেন, যার অর্থ পদমর্যাদা রয়েছে। এবং এখানে কিন্তু মনে রাখতে হবে তিনি কিন্তু বেতন নগদ, মানে নগদ যে বেতনের যে ব্যবস্থা সেটাও কিন্তু তিনি চালু করেছিলেন। আমরা জানি যে গতকাল যে WBCS এর যে এক্সামটা হয়েছিল না, সেখানে কিন্তু একটা প্রশ্ন ছিল যে নগদ বেতন দিতেন কোন সম্রাট, এরকম একটা প্রশ্ন ছিল। তো আকবর কিন্তু আমরা জানি যে তিনি কিন্তু এই বিষয়ে ব্যবস্থা নিয়েছিলেন। পরের প্রশ্ন রয়েছে, নিচের কোন রাজ্যটির মধ্যপ্রদেশের সঙ্গে কোনো সীমারেখা নেই? তো মধ্যপ্রদেশের সাথে কোনো রকম সীমারেখা নেই, নিচের কোনটা হয়ে যাবে? অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে বিহার। অপশান অনুসারে বিহার হয়ে যাবে, যেটা কিন্তু মধ্যপ্রদেশের সাথে কোনো সীমারেখা নেই। কার কার আছে? রাজস্থানের রয়েছে, মহারাষ্ট্রের রয়েছে এবং উত্তরপ্রদেশের রয়েছে। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, তোমরা কিন্তু মনে রাখবে। এছাড়া কিন্তু আমাদের দেখতে হবে যে মধ্যপ্রদেশ ভারতের হৃদয় নামেও কিন্তু পরিচিত, আর আমরা জানি মধ্যপ্রদেশে কিন্তু সবথেকে বেশি সংখ্যক, অর্থাৎ এরিয়া ওয়াইজ কিন্তু বনভূমির সংখ্যা সবথেকে বেশি রয়েছে, মানে সবথেকে বেশি এরিয়া ওয়াইজ বনভূমি রয়েছে এই মধ্যপ্রদেশ রাজ্যে। তাছাড়া কিন্তু আমরা জানি যে মধ্যপ্রদেশের রাজধানী রয়েছে ভোপাল, আর সবথেকে বেশি সংখ্যক ন্যাশনাল পার্ক এটা কিন্তু এই মধ্যপ্রদেশেই অবস্থান করছে। পরের প্রশ্ন রয়েছে, শিশু গাছ কী ধরনের উদ্ভিদের উদাহরণ রয়েছে? আমরা জানি শিশু গাছ যেটা কিন্তু একটি পর্ণমোচী অরণ্যের উদাহরণ রয়েছে শিশু। এছাড়া অন্যান্য আরও রয়েছে, যেমন শাল, সেগুন, চন্দন, এগুলো কিন্তু সমস্ত আমাদের পর্ণমোচী যে পাতা ঝরে যায় আর কি বছরের একটা নির্দিষ্ট সময়ে, সেই সমস্ত গাছের উদাহরণ রয়েছে। পরের প্রশ্ন, আর ম্যানগ্রোভ কোনটা? ম্যানগ্রোভ হচ্ছে আমাদের সুন্দরবন অঞ্চলে যেগুলো হয়, সুন্দরী, গরান, গেওয়া, এই সমস্ত। পরের প্রশ্ন রয়েছে, লিওনেল মেসি কোন ক্লাবের হয়ে ফুটবল খেলতেন? তো লিওনেল মেসি তিনি কোন ক্লাবের হয়ে খেলতেন? অবশ্যই বার্সেলোনা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এছাড়া বর্তমানে তিনি কিন্তু যে ক্লাবে খেলছেন সেটা হচ্ছে ইন্টার মিয়ামি। ইন্টার মিয়ামি কিন্তু হবে। আর সবথেকে বেশিবার ব্যালন ডিওর পুরস্কার বিজয়ীকে, এই আমাদের কিন্তু সঠিক উত্তর হবে লিওনেল মেসি। তাছাড়া আমরা জানি যে ফুটবলের জাদুকর হিসাবে তিনি পরিচিতি লাভ করেছেন লিওনেল মেসি। চলো পরের প্রশ্নে আসি। পরবর্তী প্রশ্ন রয়েছে, 1853 সালে প্রথম রেলপথ কোন রাজ্যে স্থাপন করা হয়েছে? তো 1853 সালের যে রেলপথ সেটা কিন্তু যেখানে স্থাপন করা হয়েছিল সেটা কোথায়? সঠিক উত্তর হয়ে যাবে মহারাষ্ট্র। 1853 সালে মহারাষ্ট্রে কিন্তু এটা চালু করা হয়েছিল, যেটা বোম্বাই থেকে থানে পর্যন্ত এখানে কিন্তু চালু করা হয়েছিল। ঠিক আছে, দীর্ঘ 21 মাইল যেটা ছিল, এবং এটি কিন্তু লর্ড ডালহৌসির আমলেই তিনি কিন্তু এটি তৈরি করেছিলেন। এই জন্য কিন্তু লর্ড ডালহৌসিকে বলা হয়ে থাকে ভারতের রেলপথের জনক। এছাড়া ভারতীয় যে রেলপথের যে লাইফ লাইনও কিন্তু বলা হয়ে থাকে, ভারতীয় রেলপথকে ভারতের লাইফ লাইন বলা হয়। আর এটা কিন্তু মনে রাখবে যে ভারতের যে রেলপথের দৈর্ঘ্য সেটা কিন্তু সারা বিশ্বের সাপেক্ষে চতুর্থ। চলো পরের প্রশ্ন রয়েছে। পরের কোশ্চেন রয়েছে, অমর্ত্য সেন কোন বিষয়ে অবদানের জন্য নোবেল পুরস্কার লাভ করেছেন? তো কোন বিষয়ের জন্য তিনি কিন্তু নোবেল পুরস্কারটা পেয়েছেন? অমর্ত্য সেন তিনি কিন্তু অর্থনীতি অর্থাৎ ইকোনমিক্সে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। কত সালে পেয়েছিলেন তিনি? 1998 সালে তিনি কিন্তু অর্থনীতিতে নোবেল পুরস্কারটি পেয়েছেন। এছাড়া শুধু তাই নয়, 1999 সালে তিনি ভারতরত্ন পুরস্কারও পেয়েছেন। তার যে একটা বিখ্যাত বই রয়েছে, বইটাও পরীক্ষায় আসে, দ্য আইডিয়া অফ জাস্টিস, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। তাছাড়া নোবেল জয়ী প্রথম ভারতীয় অর্থনীতিবিদ রয়েছেন এই অমর্ত্য সেন। পরের প্রশ্ন, কোন রাজ্য দ্বিখণ্ডিত হয়ে ঝাড়খণ্ড রাজ্যের গঠিত হয়েছে বা ঝাড়খণ্ড রাজ্যটি উৎপত্তি হয়েছে? কোন রাজ্যটা দুই খণ্ডে বিভক্ত হওয়ার পর? তো অবশ্যই আমরা জানি যে বিহার রাজ্য কিন্তু দুখণ্ডিত হয়ে এখানে ঝাড়খণ্ড রাজ্যের উৎপত্তি হয়েছিল, যেটা হয়েছিল 15ই নভেম্বর সাল 2000। 15ই নভেম্বর সাল 2000-এ 28তম রাজ্য হিসাবে কিন্তু আত্মপ্রকাশ করেছিল এই ঝাড়খণ্ড। অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই ঝাড়খণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রী কে রয়েছেন সেটা কিন্তু তোমরা সকলে কমেন্ট সেকশানে জানিয়ে দেবে। এবং ছত্তিশগড় রাজ্যটি মধ্যপ্রদেশের থেকে আলাদা হয়ে কিন্তু তৈরি হয়েছে, এটাও কিন্তু তোমরা মনে রাখবে। পরের প্রশ্ন রয়েছে, অষ্টাঙ্গিক মার্গ কোন ধর্মের সাথে সম্পর্কিত রয়েছে?
তো এই যে অষ্টাঙ্গিক মার্গ বা 8টি যে মার্গের কথা বলা হয়েছিল, এটা কিন্তু বৌদ্ধ ধর্মে বলা হয়েছিল, বৌদ্ধ ধর্মের সাথে সম্পর্কিত রয়েছে এবং এগুলো কী ছিল না, এগুলো কিন্তু নির্বাণ লাভের বা মোক্ষ লাভের প্রধান উপায় বা প্রধান পথ ছিল। এছাড়া এই যে আমাদের বৌদ্ধ ধর্ম, তাদের যে ধর্মগ্রন্থ সেটা হচ্ছে ত্রিপিটক, অর্থাৎ 3টে পিটক। পিটক কথার অর্থ হলো ঝুড়ি বা ঝাঁপি, এবং ত্রিপিটক কী কী রয়েছে, সুত্ত পিটক, বিনয় পিটক এবং অভিধর্ম পিটক। এই 3টে পিটক কিন্তু রয়েছে, যেটা হচ্ছে ত্রিপিটক। এছাড়া ত্রিপিটক কোন ভাষায় লেখা রয়েছে, ত্রিপিটক হচ্ছে পালি ভাষায় কিন্তু লেখা রয়েছে। এছাড়া বৌদ্ধ ধর্মের যে প্রবর্তন করেছিলেন সেটা হচ্ছে গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ সিদ্ধার্থ নামেও পরিচিত লাভ করেছিলেন, এবং প্রথম তিনি প্রচার করেছিলেন কোথায়, এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। গৌতম বুদ্ধ প্রথম যে প্রচার করেছিলেন ধর্ম সম্পর্কিত, সেটা হচ্ছিল সারনাথে। সারনাথে তিনি কিন্তু তার প্রথম যে বক্তৃতা সেটি কিন্তু দিয়েছিলেন, এবং বৌদ্ধ সঙ্গীতি হয়েছিল টোটাল 4টে। কোন কোন সালগুলো সেটা তোমরা কমেন্ট সেকশানে অবশ্যই জানিয়ে দেবে, অনেকবার আমি তোমাদেরকে এগুলো বলে দিয়েছি। পরের প্রশ্ন রয়েছে, মহাত্মা গান্ধী চম্পারণ নামক স্থানে যে আইন অমান্য আন্দোলন শুরু করেছিলেন সেটি কোন রাজ্যে অবস্থান করছে। তো আইন অমান্য আন্দোলন যেটা মহাত্মা গান্ধী চম্পারণ নামক একটি স্থানে শুরু করেছিলেন, সেটা কিন্তু বর্তমান বিহারেরই অংশ রয়েছে। অপশান নাম্বার বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এটি কত সালে শুরু করেছিলেন, 1917 সালে তিনি কিন্তু এটি শুরু করেছিলেন, এবং ভারতের প্রথম সত্যাগ্রহ কিন্তু ছিল এই চম্পারণ সত্যাগ্রহ, যেখানে নীল চাষিদের ওপর অত্যাচারের বিরুদ্ধে কিন্তু এই আন্দোলনটি সংগঠিত করা হয়েছে। এছাড়া গান্ধীজিকে বলা হয়ে থাকে জাতির জনক। চলো পরবর্তী আমাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে একটি রয়েছে, সহ্যাদ্রি পর্বতমালা এটি কোন রাজ্যে অবস্থান করছে। আমি কিন্তু আজকে অনেকগুলো কোশ্চেনে নিয়ে এসেছি যাতে তোমাদের সমস্যার সমাধান হয়ে যায়, কারণ গত দুদিন হয়তো তোমাদের কোনো ক্লাস দেওয়া হয়নি, ঠিক আছে। তো তার জন্য আমি একটু চেষ্টা করেছি বেশি সংখ্যক প্রশ্ন নিয়ে আসা। তো সহ্যাদ্রি যে পর্বতমালা কোন রাজ্যে অবস্থান করছে, এটি কিন্তু মহারাষ্ট্র রাজ্যে অবস্থান করছে সহ্যাদ্রি। এছাড়া মনে রাখবে পশ্চিমঘাট পর্বতমালা নামেও কিন্তু এটি পরিচিত রয়েছে। এছাড়া এই যে সর্বোচ্চ শৃঙ্গ রয়েছে না এখানকার, সেটা হচ্ছে কি রয়েছে, কালসুপাই। আর একটা প্রশ্ন এখান থেকে পরীক্ষায় আসে যে নীলগিরি সর্বোচ্চ শৃঙ্গ কোনটা, না দোদাবেতা হচ্ছে নীলগিরি সর্বোচ্চ শৃঙ্গ, এবং পশ্চিমঘাট পূর্বঘাট মিলিত হয়েছে এই নীলগিরিতে, ঠিক আছে। এটাও কিন্তু তোমাদের মনে রাখতে হবে, পরীক্ষায় চলে আসে। পরের প্রশ্ন রয়েছে, বুল এবং বিয়ার এই শব্দ দুটি নিচের কোনটির সাথে সম্পর্কিত রয়েছে। তো বুল এবং বিয়ার এগুলি কিসের সাথে সম্পর্কিত রয়েছে, আমরা জানি যে শেয়ার মার্কেট বা স্টক মার্কেট যেটি রয়েছে তার সাথে কিন্তু গুরুত্বপূর্ণ দুটি টার্ম রয়েছে, একটি হচ্ছে বুল এবং একটি বিয়ার। বুল মানে হচ্ছে যখন বাজার ঊর্ধ্বমুখী হয়ে থাকে সেটা হচ্ছে বুল, এবং বিয়ার হচ্ছে যখন বাজার নিম্নমুখী হয় সেটা হচ্ছে বিয়ার, ঠিক আছে। এছাড়া কিন্তু এই যে আমাদের শেয়ার বাজার বা স্টক মার্কেট, শেয়ার মার্কেট, এগুলো রেগুলেট করে থাকে কে, না সেবি, SEBI। এই সেবি কিন্তু এটাকে রেগুলেট করে থাকে, এবং এর হেডকোয়ার্টার কোথায় অবস্থান করছে, মুম্বাই, মহারাষ্ট্র, এখানে কিন্তু হেডকোয়ার্টার অবস্থান করছে সেবির। এছাড়া এখানে BSE, যেটা এশিয়ার প্রাচীনতম এক্সচেঞ্জ, এখানে দুটো এক্সচেঞ্জ রয়েছে, একটা BSE একটা NSE, ঠিক আছে। তো দুটোর মধ্যে BSE হচ্ছে সবথেকে প্রাচীনতম এক্সচেঞ্জ, এবং এর যে সূচক সেটা হচ্ছে কি, নিফটি হচ্ছে এর সূচক রয়েছে। তো গুরুত্বপূর্ণ যা যা এখান থেকে প্রশ্ন আসে সেগুলো তোমাদের পুরোটাই তোমাদের জানিয়ে দিলাম, কারণ এখান থেকে অনেকবার বিগত বছরে আমরা বিভিন্ন এক্সামে কিন্তু প্রশ্ন দেখতে পেয়েছি। পরের প্রশ্ন রয়েছে, আইরিস নামক যে শরীরে, আচ্ছা আইরিস যেটা রয়েছে এটা শরীরের কোন অংশে পাওয়া যায় বা কোন অংশে অবস্থান করছে। আমরা জানি আইরিস যেটি রয়েছে এটা চোখের গুরুত্বপূর্ণ একটি অংশ রয়েছে, যেটা চোখের কর্নিয়ার পিছনে অবস্থান করছে, এবং এর কাজ কি রয়েছে, না চোখের যে রং নির্ধারণ করতে প্রধানত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, যেটা পিউপিলের আকারের নিয়ন্ত্রণ করে থাকে আর কি, পিউপিলের মতো। আর এটা কিন্তু মনে রাখবে যে রেটিনায় যে বস্তুর যে প্রতিবিম্ব গঠিত হয় রেটিনায়, এটাও কিন্তু আমাদের চোখের একটি গুরুত্বপূর্ণ অংশ। তো বিভিন্ন আমাদের চোখের পার্ট রয়েছে, এগুলো আমাদের দেখতে হবে। পরবর্তী আমাদের যে প্রশ্ন রয়েছে, ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়ে থাকে। আমরা জানি যে ভারতের সবুজ বিপ্লবের জনক রয়েছেন MS স্বামীনাথন। এই MS স্বামীনাথনকে কিন্তু ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয়, যিনি 2024 সালের মরণোত্তর ভারতরত্ন পুরস্কারে সম্মানিত হয়েছেন। তাছাড়া বিশ্বের যে সবুজ বিপ্লবের জনক বলা হয়ে থাকে কাকে, নরম্যান বোরলগকে বলা হয়ে থাকে বিশ্বের সবুজ বিপ্লবের জনক, এবং গম উৎপাদনের জন্যই মূলত বিখ্যাত রয়েছে এই সবুজ বিপ্লবটা, তোমরা ধরে রাখতে পারো। এবং সবথেকে বেশি কিন্তু উপকৃত হয়েছিল বা প্রথম প্রবর্তন করা হয়েছিল কোন রাজ্যে, অবশ্যই সেটা হচ্ছে পাঞ্জাব এবং হরিয়ানায়, ঠিক আছে। তো এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে আমাদের এই সবুজ বিপ্লব সম্পর্কিত তথ্য থেকে। অবশ্যই তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে, কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ প্রতিটি প্রশ্ন উত্তর কিন্তু তোমাদের এক্সামের জন্য একদম ইম্পর্টেন্ট যেগুলো, সেগুলোই কিন্তু তোমাদেরকে দেখানো হচ্ছে।
পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের বলে রাখবো, অবশ্যই অল ইন্ডিয়া র্যাঙ্কার্স যে মোবাইল অ্যাপ রয়েছে সেটা সকলে ডাউনলোড করে রাখবে। প্লে স্টোরে তোমরা পেয়ে যাবে। এখানে ফ্রি পিডিএফ সেকশানে তোমরা ক্লাসের পিডিএফ তোমরা উইথ সলিউশন, একদম সলিউশনের সাথে এটা পাবে। এছাড়া কিন্তু আমাদের উপরের দিকে যে অপশানটা রয়েছে সেটা হচ্ছে পেইড পিডিএফ অপশান। এখানেও কিছু গুরুত্বপূর্ণ যে এক্সামের জন্য আমাদের প্রস্তুতির জন্য কিছু গুরুত্বপূর্ণ, যেমন ইতিহাসের গুরুত্বপূর্ণ নোটস রয়েছে, ভারতের সংবিধান রয়েছে, স্ট্যাটিক জিকে রয়েছে, এই সমস্ত তথ্য, এছাড়া আমাদের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার সহ অন্যান্য প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র সব এখানে তোমরা পেয়ে যাবে। তো এখানে যখন পেমেন্ট করবে, পেমেন্টের পর তোমরা তোমাদের পিডিএফ নিচের দিকে মাই কোর্স সেকশানে কিন্তু দেখতে পাবে। শুধু পেমেন্টের সময় তোমরা তোমাদের যে টেস্ট পাস বলে একটা অপশান পাবে দেখবে, সেই অপশানটাকে বন্ধ করে রাখবে, তাহলেই হবে। এছাড়া এই যে অ্যাপের লিঙ্ক তোমরা ডিসক্রিপশনেও দেখতে পারো, বা যারা ফেসবুকে দেখছো আমাদের পেজের প্রোফাইলের মধ্যে তোমরা দেখতে পাবে সমস্ত ধরনের লিঙ্ক কিন্তু আমরা ওখানে দিয়ে রেখেছি, সেগুলো একটু চেক করে নেবে। এছাড়া আমাদের কাছে কী কী অ্যাভেলেবেল রয়েছে বর্তমানে, রেলওয়ে গ্রুপ ডি যে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো রয়েছে, এছাড়া সায়েন্সের আলাদা করে আমরা এটা করে রেখেছি, যেগুলো কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট রয়েছে 101টা শিফটের। এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স মান্থলি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে 2026-এরটা এবং 2025-এর টোটাল ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। এছাড়া এসএসসি জিডি প্রিভিয়াসের প্রশ্নপত্র সবথেকে বেশি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে রেলওয়ে এনটিপিসি বিগত বছরের প্রশ্ন উত্তর 2020-21 থেকে শুরু করে 2024-25-26 সমস্ত প্রশ্নপত্র, সেটা গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েটতে এখন বর্তমানে এক্সাম চলছে। তো এটাও যদি কমপ্লিট হয়ে যায়, যেই কমপ্লিট হয়ে যাবে তোমরা তার উত্তরপত্র সেটা পেয়ে যাবে। তারপর এগুলো সাবজেক্ট ওয়াইজ কিন্তু পাবে, ঠিক আছে? প্রতিটা সাবজেক্ট আলাদা আলাদা করে যা যা প্রশ্ন রয়েছে সব কিন্তু এখানে দেওয়া রয়েছে। সম্পূর্ণ ডিটেলস তথ্য এবং ডেমো পিডিএফ অ্যাপের মধ্যে দেওয়া রয়েছে, সেখানে তোমরা দেখতে পাবে। এছাড়া ভারতের ইতিহাস, ভারতের সংবিধান এবং স্ট্র্যাটেজিকে, এই তিনটে আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রতিটি এক্সামের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। এগুলো তোমরা স্কিপ করতে পারবে না, কারণ পশ্চিমবঙ্গের যে পঞ্চায়েত রিক্রুটমেন্ট বলতে পারো, আইসিডিএস বলতে পারো, ক্লার্কশিপ বলতে পারো, ডব্লিউবিপি, যে কোনো এক্সাম তোমরা দাও না কেন, এখান থেকে প্রশ্ন তোমাদের আসবেই। ইতিহাস, সংবিধান, স্ট্র্যাটেজিকে এগুলো স্কিপ করতে পারবে না, যত তাড়াতাড়ি সম্ভব এগুলো নিয়ে পড়তে শুরু করে দাও। অবশ্যই অল ইন্ডিয়া র্যাঙ্কার্স যে আমাদের অ্যাপ রয়েছে সেটাকে ডাউনলোড করবে, সেখানে সমস্ত তথ্য তোমরা পেয়ে যাবে। এছাড়া সকলের সুবিধার জন্য 9593142593 এই যে একটি নাম্বার দেওয়া হয়েছে, এটি কিন্তু তোমরা কল করবে না, শুধুমাত্র হোয়াটসঅ্যাপে কিন্তু যোগাযোগ করতে পারো। যে কোনো সমস্যার জন্য তোমরা সমস্যার সমাধানের জন্য তোমরা কিন্তু এই নাম্বারে সলিউশন কিন্তু পেয়ে যাবে। এছাড়া কিন্তু কমেন্ট সেকশনেও তোমরা যোগাযোগ করতে পারো কোনো সমস্যা হলে। পরবর্তী প্রশ্ন রয়েছে, ভারতীয় রেলওয়ের সবথেকে দীর্ঘতম চলমান ট্রেনের নাম কী? সবথেকে দীর্ঘতম চলমান যে ট্রেন রয়েছে সেটা হচ্ছে বিবেক এক্সপ্রেস। অপশান নম্বর সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, যেটা ডিব্রুগড় থেকে কন্যাকুমারী পর্যন্ত এই ট্রেনটি চলাচল করে এবং এর যে রুট সেটা কিন্তু দীর্ঘতম রয়েছে, ঠিক আছে? চলো পরের প্রশ্নে আমরা আসি। কোচবিহারের যে মদনমোহন মন্দির, এটি কে তৈরি করেন? কোচবিহারের মদনমোহন মন্দিরটি তৈরি করেছেন মহারাজা নৃপেন্দ্র নারায়ণ। অবশ্যই গুরুত্বপূর্ণ রয়েছে। পরবর্তী আমাদের প্রশ্ন রয়েছে, বাংলার প্রথম সংবাদপত্র বেঙ্গল গ্যাজেট এটি কবে প্রকাশিত হয়? তো বাংলার যে প্রথম সংবাদপত্র রয়েছে সেটা হচ্ছে বেঙ্গল গ্যাজেট হিকির, এটা কার রয়েছে? জেমস অগাস্টাস হিকির, ঠিক আছে? তো এটি কিন্তু কত সালে এটি প্রকাশিত হয়েছিল? যেটা 1780-তে, এবং এটি কিন্তু ভারতের প্রথম সংবাদপত্র। এছাড়া মনে রাখবে এটি কিন্তু ছিল ইংরেজি ভাষায়, ঠিক আছে? ইংরেজি সংবাদপত্র ছিল এটি। তো এখান থেকে আমাদের এইটুকুই জানতে হবে। পরের প্রশ্নে আসি, সাঁওতাল বিদ্রোহের দুই প্রধান নেতা কে ছিলেন? তো সাঁওতাল বিদ্রোহের দুই প্রধান নেতা কে কে ছিলেন? অবশ্যই সিধু এবং কানহু। এবং সাঁওতাল বিদ্রোহ যেটা সংগঠিত হয়েছিল কত সালে? এটা 1855 থেকে 56 বা 1855 তোমরা এক্স্যাক্টলি তোমরা রাখতে পারো এটা। তো এত সালে কিন্তু হয়েছিল যে সাঁওতাল বিদ্রোহ, যার দুই নেতা ছিল সিধু এবং কানহু। এবং মনে রাখবে যে তারা কিন্তু আদিবাসী সংগ্রামের প্রতীক ছিল। এছাড়া এখান থেকে কিন্তু আরেকটা প্রশ্ন চলে আসে যে দামিনী কোহি, এই অঞ্চলে কিন্তু এখানে বিদ্রোহটা ছড়িয়ে পড়েছিল, ব্যাপক আকার ধারণ করেছিল। আর দামিনী কোহি শব্দের অর্থ কী পরীক্ষায় আসে? তো দামিনী কোহি যে শব্দ, তার অর্থ রয়েছে পাহাড়ের প্রান্ত দেশ, পরীক্ষায় চলে আসে এটা। পরের প্রশ্ন, বসু বিজ্ঞান মন্দির কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? তো বসু বিজ্ঞান মন্দির এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1917 সালে, এবং এটি প্রতিষ্ঠা করেছিলেন কে? আচার্য জগদীশ চন্দ্র বসু, তিনি কিন্তু এটি প্রতিষ্ঠিত করেছিলেন, এবং তিনি ক্রেস্কোগ্রাফ যন্ত্রের মাধ্যমে তিনি প্রথম প্রমাণ করেছিলেন যে উদ্ভিদেরও কিন্তু প্রাণ আছে, উদ্ভিদও কিন্তু তারা উত্তেজনায় সাড়া দেয়, এটি কিন্তু তিনি গবেষণার মাধ্যমে প্রমাণ করেছিলেন। পরের প্রশ্ন রয়েছে, পশ্চিমবঙ্গের বৃহত্তম ক্রীড়া প্রাঙ্গণ কোনটি? তো সঠিক উত্তর হয়ে যাবে বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গন। অপশান নাম্বার বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে।
এটি কোথায় অবস্থান করছে? এটি কিন্তু সল্টলেক স্টেডিয়াম নামেও পরিচিত। সল্টলেকে অবস্থান করছে এটি এবং বিশ্বের অন্যতম বৃহত্তম স্টেডিয়ামের মধ্যে একটা, যেখানে ফুটবল খেলা কিন্তু এখানে জনপ্রিয় রয়েছে। আমরা জানি ফুটবলই খেলা হয়ে থাকে। পরের প্রশ্ন রয়েছে, রাজ্য শিশু একাডেমি কোথায় অবস্থিত রয়েছে? রাজ্য শিশু একাডেমি। তো রাজ্য শিশু একাডেমি এটা কোথায় অবস্থান করছে? কলকাতায় অবস্থান করছে রাজ্যের শিশু একাডেমি। এখান থেকে আর কিছু আমাদের দেখতে হবে না। পরের প্রশ্ন রয়েছে, কলকাতা হাইকোর্ট কত সালে প্রতিষ্ঠিত হয়? তো কলকাতা হাইকোর্ট অবশ্যই আমাদের মনে রাখতে হবে 1862 সালে কলকাতা হাইকোর্ট কিন্তু এটি প্রতিষ্ঠিত হয়েছিল, কারণ ভারতের প্রাচীনতম যে হাইকোর্ট সেটাই হচ্ছে এই কলকাতা হাইকোর্ট, যেটা কিন্তু স্থাপন করা হয়েছিল রানী ভিক্টোরিয়ার শাসনকালে। তো এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ। এছাড়া লর্ড ক্যানিংয়ের সময় কিন্তু এটা গঠন করা হয়েছিল। প্রশ্ন আসে যে কলকাতা হাইকোর্ট যখন প্রতিষ্ঠা করা হয়েছিল সেই সময় গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ক্যানিং। পরের প্রশ্ন, মর্নিং স্টার অফ ইন্ডিয়া কাকে বলা হয়ে থাকে? তো মর্নিং স্টার অফ ইন্ডিয়া বলা হয়ে থাকে কাকে? রাজা রামমোহন রায়কে বলা হয়ে থাকে। এবং আধুনিক ভারতের জনক তাকে বলা হয়। সতীদাহ প্রথা রদ করেছিলেন এই রাজা রামমোহন রায়। ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন 1828-এ তিনি। এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন রয়েছে, স্বামী বিবেকানন্দের জন্মস্থান কোথায় রয়েছে? স্বামী বিবেকানন্দ, যিনি সিমলা স্ট্রিট, কলকাতায় তিনি কিন্তু জন্মগ্রহণ করেছেন, অবশ্যই গুরুত্বপূর্ণ। এবং তার জন্ম হয়েছিল 12ই জানুয়ারি 1863। এবং এই যে 12ই জানুয়ারি দিনটি আমরা প্রতি বছর কিন্তু ন্যাশনাল ইউথ ডে, যুব দিবস হিসাবে কিন্তু আমরা পালন করে আসছি। ঠিক আছে, এছাড়া শিকাগো ধর্মের সম্মেলনে তিনি কিন্তু বক্তৃতা দিয়েছিলেন, রামকৃষ্ণ মিশনের তিনি প্রতিষ্ঠাতা ছিলেন। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। নেক্সট কোশ্চেন রয়েছে, বিখ্যাত গান ধনধান্য পুষ্পে ভরা, এই গানটি রয়েছে, এর রচয়িতা কে রয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে দ্বিজেন্দ্রলাল রায়, অপশান নাম্বার সি। গুরুত্বপূর্ণ রয়েছে, একটা আমাদের দেশপ্রেমমূলক একটি গান রয়েছে, গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন রয়েছে, বাংলার আকবর কাকে বলা হয়ে থাকে? তো বাংলার আকবর কাকে বলা হয়? অবশ্যই হোসেন শাহ। অপশান নম্বর বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, হোসেন শাহকে বলা হয়ে থাকে। ঠিক আছে, এখান থেকে বেশি কিছু আমাদের জানতে হবে না। পরের প্রশ্ন, ভারতের একমাত্র সক্রিয় ট্রাম পরিষেবা কোথায় রয়েছে? একমাত্র সক্রিয় ট্রাম পরিষেবা যেটা কলকাতাতে ছিল, মানে এর আগের সরকার তো সেটা বন্ধ করে দিয়েছে আমরা জানি, এবং বর্তমান সরকার কিন্তু আবার বলেছেন যে এই ট্রাম পুনরায় কিন্তু এটাকে আবার ফিরিয়ে আনা হবে। এবং এই যে ট্রাম প্রথম কিন্তু চালু হয়েছিল কলকাতায় 1873 সালে, এবং বৈদ্যুতিক ট্রাম কিন্তু কলকাতায় চালু হয়েছিল 1900 সালে। এবং এটি কিন্তু আমাদের মনে রাখতে হবে, ট্রাম ব্যবস্থা কিন্তু আমাদের অত্যন্ত ঐতিহ্যবাহী এবং বলতে পারো ভারতের কিন্তু একটা প্রাচীনতম প্রথা। এবং ট্রাম বন্ধ করে দিয়েছিল আগের সরকার, পুনরায় সেটা আবার চালু হতে যাচ্ছে। ঠিক আছে, একটা ভালো খবর। পরের প্রশ্ন, আইআইটি খড়গপুর কত সালে প্রতিষ্ঠিত হয়? তো আইআইটি খড়গপুর যেটা প্রতিষ্ঠিত হয়েছিল 1951 সালে। 1951 সালে আইআইটি খড়গপুর প্রতিষ্ঠিত হয়, যেটা ভারতের প্রথম আইআইটি। এই জন্যই কিন্তু এটা গুরুত্বপূর্ণ রয়েছে, এবং জওহরলাল নেহরুর উদ্যোগেই কিন্তু এটি তৈরি করা হয়েছিল। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পেয়েছিল কত সালে? তো বিশ্বভারতী যে বিশ্ববিদ্যালয় সেটা কিন্তু কেন্দ্রীয় মর্যাদা পেয়েছিল 1951 সালে। সেটা কিন্তু প্রতিষ্ঠা কে করেছিলেন? অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর করেছিলেন। 1921 সালে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতীর প্রতিষ্ঠাতা ছিলেন। এছাড়া শান্তিনিকেতনে অবস্থান করছে এটা। আর এখান থেকে অবশ্যই মনে রাখবে, রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কিন্তু গীতাঞ্জলিতে প্রথম কিন্তু নোবেল পুরস্কার পাচ্ছেন, প্রথম ভারতীয় তথা প্রথম এশীয় হিসাবে সাহিত্যে নোবেল পুরস্কার তিনি কিন্তু প্রথম পেয়েছেন। পরের প্রশ্ন রয়েছে, ভারতের ম্যানচেস্টার নামে পরিচিত কোন শহরটি? ভারতের ম্যানচেস্টার নামে পরিচিত রয়েছে গুজরাটের আহমেদাবাদ যে শহর। এবং মনে রাখবে এই শহরটি কিন্তু সুতি বস্ত্র শিল্পের জন্য বিখ্যাত রয়েছে। এছাড়া গুজরাটের বৃহত্তম শহরের মধ্যে অন্যতম রয়েছে আহমেদাবাদ, যেটা সবরমতী নদীর তীরে অবস্থান করছে। আমরা জানি আহমেদাবাদে কিন্তু রয়েছে মন্টেরা স্টেডিয়াম, যেটা বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম রয়েছে। তার সাথে সর্দার বল্লভভাই যে মূর্তি রয়েছে না, সেটাও কিন্তু এই নর্মদা নদীর তীরেই অবস্থান করছে, 182 মিটারের যে উচ্চতম স্ট্যাচু। ঠিক আছে, এছাড়া উত্তর ভারতের ম্যানচেস্টার কিন্তু কানপুরকে বলা হয়, যেটা কিন্তু গুজরাটে অবস্থান করছে। পরের প্রশ্ন রয়েছে, ব্যান্ডেল চার্চ কোন জাতির মানুষরা তৈরি করেছিলেন? তো ব্যান্ডেল চার্চ এটি কিন্তু তৈরি করেছিলেন কোন জাতির মানুষরা? অবশ্যই পর্তুগিজরা। পর্তুগিজরা কিন্তু এটি তৈরি করেছিলেন কত সালে? না 1599 দিকে। এবং এটি কোথায় অবস্থান করছে? হুগলি জেলায়। পরের প্রশ্ন রয়েছে, পশ্চিমবঙ্গের কোন শহরকে পাহাড়ের রানী বলা হয়?
পশ্চিমবঙ্গের কোন শহরকে পাহাড়ের রানী বলা হয়? দার্জিলিংকে বলা হয়ে থাকে পাহাড়ের রানী। অপশান নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে। এবং এখানে কিন্তু অত্যন্ত জনপ্রিয় পর্যটনের জন্য বিখ্যাত রয়েছে কাঞ্চনজঙ্ঘা। এখানে কিন্তু পরিষ্কারভাবে দেখা যায়, যদি শীতকালে যাও সেখানে ভালোভাবে দেখতে পাবে না। মোটামুটি তোমরা এই জুন জুলাই বা মার্চের এপ্রিলের দিকে গেলে ভালোভাবে কিন্তু পরিষ্কার দেখা যায় কাঞ্চনজঙ্ঘা, ঠিক আছে। এছাড়া এখানে চায়ের জন্য এটা বিখ্যাত রয়েছে আমরা জানি। এছাড়া দার্জিলিং হিমালয়ান যে রেলওয়ে, যেটা কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে, সেটাও এখানে রয়েছে। পরের প্রশ্ন রয়েছে ডুয়ার্স শব্দের অর্থ কী রয়েছে? তো ডুয়ার্স শব্দের অর্থ রয়েছে কি? দরজা বা দুয়ার, ঠিক আছে। এছাড়া তরাই রয়েছে আর একটি, তরাই শব্দের অর্থ কী রয়েছে? না স্যাঁতসেঁতে। তো তরাই, ডুয়ার্স এগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে। পরের প্রশ্ন যেটা রয়েছে, ভারতের প্রথম পাতাল রেল, ঠিক আছে, বা মেট্রো, এটা কোথায় রয়েছে? অবশ্যই আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কলকাতায় রয়েছে, যেটা 1984 সালে এটা চালু করা হয়েছিল দমদম থেকে টালিগঞ্জে। প্রথম এটা চালু করা হয়েছিল, প্রথম যে রুট ছিল এখানে, ঠিক আছে। আর এখন তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া জলের নিচে দিয়ে মেট্রোটা চালু হয়েছে। যাই হোক, পরের প্রশ্নে আমরা চলে আসি। বিদ্যাসাগর সেতু, যেটা দ্বিতীয় হুগলি সেতু, কত সালে এটি চালু করা হয়? তো বিদ্যাসাগর সেতু এটি চালু করা হয়েছে 1992 সালে। 1992 সালে বিদ্যাসাগর সেতু, যেটা দ্বিতীয় হুগলি সেতু নামে পরিচিত, এবং কেবল স্টেট ব্রিজ এখানে কিন্তু অবস্থান করছে, হুগলি নদীর ওপর এটি অবস্থান করছে। আর এটা যদি বলা হয় কানেক্ট করছে কাকে কাকে, না কলকাতার সাথে হাওড়াকে এটাকে কানেক্ট করে দিচ্ছে। পরের প্রশ্ন, কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র কে ছিলেন? কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র ছিলেন চিত্তরঞ্জন দাস, যিনি দেশবন্ধু নামে পরিচিত। স্বরাজ পার্টির প্রতিষ্ঠা করেছিলেন তিনি, গুরুত্বপূর্ণ রয়েছে, ঠিক আছে। চলো নেক্সট যে কোশ্চেন রয়েছে, বাংলার প্রথম নির্বাক চলচ্চিত্র কোনটি? নির্বাক চলচ্চিত্রের কথা বলা হয়েছে। তো 1919-এর যে নির্বাক চলচ্চিত্র, সেটা হচ্ছে কোনটা? বিল্প মঙ্গল। অপশান নাম্বার এ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এছাড়া যদি বলা হয় সবাক, যে আমাদের রয়েছে কি নির্বাক চলচ্চিত্র ছিল এটা, এবং যদি বলা হয় সবাক চলচ্চিত্র কোনটা, তাহলে উত্তরটা কমেন্ট সেকশনে সকলে জানিয়ে দেবে, ঠিক আছে। সবাক চলচ্চিত্র বাংলার প্রথম। নেক্সট রয়েছে হাওড়া স্টেশন কত সালে তৈরি করা হয়েছিল? অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটা ব্যস্ততম স্টেশন বলতে পারো, ঠিক আছে, ভারতের মধ্যে। তো হাওড়া স্টেশন, যেটা কিন্তু 1854 সালে এটা কিন্তু স্থাপন করা হয়েছিল। অপশান নাম্বার বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এবং এটি কিন্তু ভারতের মধ্যে সবথেকে ব্যস্ততম স্টেশন পড়ছে, যেটা হুগলি নদীর পশ্চিম তীরে অবস্থান করছে এই হাওড়া ব্রিজটি, ঠিক আছে, হাওড়া স্টেশনটি। পরের প্রশ্ন রয়েছে, তপবন কোন কবির আশ্রমের নাম ছিল? তো তপবন ছিল, যেটা কিন্তু কোন কবির? অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর। অপশান নাম্বার সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। পরের প্রশ্ন কী রয়েছে, পশ্চিমবঙ্গে দীর্ঘতম নদী কোনটি রয়েছে? তো পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী, যেটা ভাগীরথী হুগলি। অপশান নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে, যেটা গঙ্গা নদী থেকে উৎপত্তি হয়েছে এটা, ঠিক আছে, বলতে পারো একরকম শাখা নদী। তো গুরুত্বপূর্ণ রয়েছে। পরের প্রশ্ন রয়েছে, বীরভূমের মামা ভাগ্নে পাহাড়, এটি কী ধরনের পাহাড়? কিসের উদাহরণ রয়েছে? তো মামা ভাগ্নে পাহাড় রয়েছে, এটি কিন্তু ধীরে ধীরে ক্ষয়জাত পর্বতে পরিণত হয়েছে, ক্ষয়ে ক্ষয়ে, ঠিক আছে। তো ক্ষয়জাত পর্বতের উদাহরণ রয়েছে এটি। অপশান নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে। এবং এটা ছোটনাগপুর মালভূমির একটি অংশ রয়েছে। রানীগঞ্জ এটি কিসের জন্য বিখ্যাত রয়েছে? রানীগঞ্জ এটি কয়লা খনির জন্য বিখ্যাত রয়েছে রানীগঞ্জ, আমরা জানি। এবং দামোদর যে উপত্যকা রয়েছে না, সেখানে কিন্তু সবথেকে বেশি পরিমাণে কিন্তু কয়লা পাওয়া যায়। আর যদি বলা হয় ভারতে সবথেকে বেশি কোন ধরনের কয়লা পাওয়া যায়, সেটা কিন্তু বিটুমিনাস টাইপের যে কয়লাটা রয়েছে, সেটা কিন্তু ভারতে সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায়। এবং সবথেকে উচ্চতম মানের যে কয়লা রয়েছে, সেটা হচ্ছে অ্যান্থ্রাসাইট, যেখানে কার্বনের পরিমাণ কিন্তু 90%-এর ওপর রয়েছে। এবং সবথেকে কম কার্বনের পরিমাণ রয়েছে বা নিম্নমানের কয়লা রয়েছে, সেটা হচ্ছে পিট, যেখানে কার্বনের পরিমাণ আছে 40%-এরও নিচে, ঠিক আছে। পরের প্রশ্ন। তো পরে আমাদের আর কোনো প্রশ্ন নেই, এই পর্যন্তই আমাদের ছিল। কেমন লাগলো তোমাদের ক্লাসটি অবশ্যই সেটা জানাতে পারো। গত দুদিন তোমাদের ক্লাস দেওয়া হয়নি, তো যার কারণে তোমাদের এখানে কিন্তু প্রশ্ন সংখ্যা কিছুটা বাড়িয়ে দেওয়া হয়েছে, যার জন্য ক্লাসটা একটু বড় হয়ে গেল, ঠিক আছে। অনেক তথ্যবহুল ছিল, অনেক প্রশ্ন উত্তর এবং তার সাথে গুরুত্বপূর্ণ অনেক তথ্য তোমাদের প্রোভাইড করেছি, তাও আবার অনেকটা অল্প সময়ের মধ্যে, ঠিক আছে। তো অবশ্যই ভালো লাগলে তোমরা একটু লাইক করে দেবে, শেয়ার করে দেবে। এর আগেও কিন্তু আমরা 5টি ক্লাস নিয়েছি জিকের, সেগুলো তোমরা দেখে নেবে। আর তোমাদের বলে রাখি, আমরা কিন্তু অলরেডি যে তোমাদের ম্যাথ সেকশনটা, তার জন্যও কিন্তু ক্লাস নিয়েছি, যেখানে পার্সেন্টেজের ক্লাস চলছিল, এবং পার্সেন্টেজের পরবর্তী ক্লাস আগামীকাল তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তো সকলে লাইক শেয়ার করে দিও, এবং যে সমস্ত প্রশ্ন উত্তরগুলো তোমাদের জানতে চাওয়া হয়েছিল, হোমওয়ার্কের কোশ্চেন, সেগুলো কিন্তু কমেন্ট সেকশনে সকলে উত্তর দিয়ে দেবে। এছাড়া কারোর যদি এই সমস্ত পিডিএফের মধ্যে কোনো কিছু প্রয়োজন হয়, তাহলে কিন্তু তোমরা অ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারো, এবং তোমাদের যে নাম্বার দেওয়া হয়েছে সেই নাম্বারের মাধ্যমেও তোমরা যোগাযোগ করতে পারো, ঠিক আছে। অ্যাপটি সকলে ইনস্টল করবে, কারণ সেখানে কিন্তু ক্লাসের ফ্রি পিডিএফ কিন্তু আপলোড করে দেওয়া হয় ক্লাসের 24 ঘন্টা পর।
এছাড়া আগামী যে পঞ্চায়েত যে রিক্রুটমেন্ট হতে যাচ্ছে না, সেটা যখনই নোটিফিকেশান আউট হবে তখন কিন্তু পঞ্চায়েতের জন্য স্পেশাল নোটস তোমরা পাবে, এই অ্যাপের মধ্যেই পাবে। এছাড়া ডব্লিউবিপিএসসির সমস্ত বিগত বছরের প্রশ্নোত্তর থেকে সাজেশন নোটস, ভূগোলের গুরুত্বপূর্ণ নোটস, ডব্লিউইপির নোটস, সম্পূর্ণ নোটস কিন্তু তোমরা এই অল ইন্ডিয়া র্যাঙ্কার্স মোবাইল অ্যাপে পেয়ে যাবে। সকলে সেটা ইনস্টল করে রাখবে। চলো, ধন্যবাদ সকলকে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।